বন্দুকের গুলি উপেক্ষা করে বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল আমাদের এই তরুণরা। টেকসই সংস্কার করে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। জাতিসংঘের প্রধান উপদেষ্টা বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান। দেশের ভেতরে এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে আওয়ামী লীগ, অভিযোগ বিএনপি মহাসচিবের। গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই বললেন জামায়াতের আমির। আইন সংশোধন করে গুমের ঘটনায় জড়িতদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার দাবি। নিখোঁজদের দ্রুত ফিরে পেতে সরকারের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগীদের পরিবারের। নভেম্বরেই পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ছুটবে ট্রেন, শেষ পর্যায়ে কাজ। নদী শাসনের জন্য 900 কোটিতে কেনা জমির বেশিরভাগই বিলীন, ব্যাপক দুর্নীতির অভিযোগ। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। বন্দুকের গুলি উপেক্ষা করেও বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল তরুণরা। স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে মুক্তি এনে দিয়েছে ছাত্র জনতা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ভাষণে সাম্প্রতিক অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে একথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংবিধান, নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্র কাঠামোর গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা এ সময় বলেছেন, টেকসই সংস্কারের মাধ্যমে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরিতে কাজ করছে তার অন্তর্বর্তী সরকার। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বিশ্ব মঞ্চে ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় নিজের বক্তব্য তুলে ধরেন প্রধান উপদেষ্টা। আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ভাষণের শুরুতে বড় অংশ জুড়েই ছিল গণ আন্দোলনের প্রেক্ষাপট, তারুণ্যের সাহসিকতা আর গণমানুষের দ্রোহের কথা। প্রধান উপদেষ্টা বলেন, উদারনীতি, বহুত্ববাদ ও ধর্ম নিরপেক্ষতার উপর মানুষের গভীর বিশ্বাস থেকেই বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়। ১৯৭১ সালে যে মূল্যবোধকে বুকে ধারণ করে যুদ্ধ করেছিল গণমানুষ, সেই মূল্যবোধকে বহু বছর পরে নতুনভাবে দেখতে শিখিয়েছে জেনারেশন জি। নতুন যাত্রাপথে রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম সবিস্তারে বিশ্ববাসীকে অবহিত করেন প্রধান উপদেষ্টা। জবাবদিহিতা নিশ্চিত, নাগরিকদের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করাই তার সরকারের লক্ষ্য, এমন প্রতিজ্ঞার কথা উঠে আসে ডক্টর ইউনূসের জাতিসংঘ বক্তব্যে। বলেন, টেকসই সংস্কারের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। মানুষের আস্থা, আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং নির্মম অতীত যেন আর ফিরে না আসে কোনোদিন, সেই জন্য আমরা কিছু সুনির্দিষ্ট খাতে সংস্কারকে অগ্রাধিকার দিয়েছি। সেই লক্ষ্যে আমরা বিদ্যমান নির্বাচন ব্যবস্থা, সংবিধান, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা ব্যবস্থা সংস্কারের জন্য স্বাধীন কমিশন গঠন করেছে। রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সহ আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে প্রধান উপদেষ্টার বক্তব্যে। বৈষম্য ও অসমতার বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানিয়ে বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশের প্রতিশ্রুতিও তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানেই মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আনতে পারবে। রোহিঙ্গারা যাতে পর্যাপ্ত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে তাদের নিজ ভূমি রাখাইনে ফিরে যেতে পারে, তার পথ সুগম করা অত্যন্ত দরকার। মায়ানমারে প্রতিনিয়ত পরিবর্তনশীল অবস্থা বিবেচনা রেখে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে একযোগে রোহিঙ্গাদের নিজ দেশে মর্যাদাপূর্ণ টেকসই প্রত্যাবর্ষণের জন্য পরিবেশ সৃষ্টিতে কাজ করতে প্রস্তুত।
শান্তি, নিরাপত্তা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা আর সম্পদের সুষম বন্টনের মাধ্যমে সবার অন্তর্ভুক্তি নিশ্চিতের উপর জোর দেন প্রধান উপদেষ্টা। বলেন, মানুষের স্বাধীনতা, মর্যাদা ও অধিকার সমুন্নত রাখা কোনো উচ্চাভিলাষ নয়, বরং সকলের নিশ্চিত প্রাপ্য। এটি প্রমাণ করেছে বাংলাদেশের তরুণরা। এর আগে অসংখ্যবার জাতিসংঘে এসেছেন বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এবার প্রেক্ষাপট ভিন্ন। ক্ষমতার পালাবদলে পাল্টে গেছে দৃশ্যপট। প্রথমবারের মতো সরকার প্রধান হিসেবে ভাষণ দিয়েছেন জাতিসংঘে। রেওয়াজ অনুযায়ী বাংলায় দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সংস্কার কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশ পুনর্গঠন করে বিশ্বের কাছে এক নতুন বাংলাদেশ উপহার দেবেন তিনি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। আওয়ামী লীগ দেশের ভেতরে এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসম হান্নান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের স্মরণ সভায় বক্তব্যে তিনি বলেছেন, স্থায়ীভাবে তত্ত্বাবধায়ক সরকার চায় বিএনপি। এছাড়াও তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করে দ্রুত তাকে দেশে ফেরার সুযোগ দেওয়ার দাবি জানান মির্জা ফখরুল। সাবেক মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য আসম হান্নান শাহর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় স্মরণ সভা। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই স্মরণ সভা পরিণত হয় সমাবেশে। শুরুর আগেই কানায় কানায় পরিপূর্ণ সভাস্থল। গাজীপুর বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও অংশ নেন জামায়াত নেতারা। স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে শুরুতে দল ও গণতন্ত্রের জন্য প্রয়াত হান্নান শাহর অবদান তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আওয়ামী লীগ এখনো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। আজকে আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ পলাইছে, কিন্তু ওর লোকগুলো এখনো ভিতরে আছে এবং তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে। তারা বিভিন্নভাবে দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে চাচ্ছে। আপনাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গাজীপুর, এখানে তারা গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে অশান্তি সৃষ্টি করতে চেষ্টা করেছে না? বিএনপি মহাসচিব বলেন, স্থায়ীভাবে তত্ত্বাবধায়ক সরকার চায় বিএনপি। সংস্কার শেষে যত দ্রুত নির্বাচন দেয়া হবে ততই দেশের জন্য মঙ্গল বলেও মন্তব্য করেন তিনি। আমরা বারবার বলেছি যে একটা যৌক্তিক সময় আমরা অবশ্যই দেব। যৌক্তিক সময় মানে এই না যে তারা অনেক বেশি সময় নিয়ে আমাদেরকে পূর্বের অভিজ্ঞতার মতো অন্য কিছুর মধ্যে চলিয়ে দেবেন, সেটা করা যাবে না। যত দ্রুত নির্বাচন করা যাবে ততই দেশের জন্য মঙ্গল হবে। যত দ্রুত নির্বাচিত সরকারকে আনা যাবে ততই দেশের জন্য কল্যাণকর হবে। গত 17 বছরে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে হওয়া হয়রানিমূলক সব মামলা প্রত্যাহার করে দ্রুতই তারেক রহমানকে দেশে ফেরার সুযোগ দেওয়ার দাবিও জানান মির্জা ফখরুল। বৈষম্যহীন নতুন এক বাংলাদেশ গড়ার দিক নির্দেশনা দেন বিএনপি নেতারা। বলেন, শিল্পাঞ্চল গাজীপুরে যেন কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে সবাই। এর আগে কাপাসিয়ার ঘাগুটিয়ায় আসম হান্নান শাহর কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। আওয়ামী লীগ ইঙ্গিত করে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যারা দেশে গণহত্যা চালিয়েছে তাদের রাজনীতি করার অধিকার নেই। খুলনায় প্রায় 15 বছর পর প্রকাশ্যে রোকন সম্মেলনে একথা বলেছেন তিনি। অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখলেও সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ স্পষ্ট করারও আহ্বান জানিয়েছেন জামায়াত প্রধান। আব্দুল্লাহ মামুন রুবেলের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রকাশ্যেই দলীয় সভা সমাবেশ করছে জামায়াত ইসলামী বাংলাদেশ। এর অংশ হিসেবে শুক্রবার খুলনায় রুকন সম্মেলনের আয়োজন করা হয়। প্রায় 15 বছর পর প্রকাশ্যে এমন সম্মেলন ও দলের শীর্ষ নেতার আগমন ঘিরে নেতাকর্মীদের ভিড় নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় শুরা সদস্য ও মহানগরের আমির অধ্যাপক মাহফুজুর রহমান। সম্মেলনে খুলনা জেলা ও মহানগর জামায়াত নেতারা অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে গণহত্যা ও রাজনীতির অধিকার নিয়ে কথা বলেন জামায়াতের আমির। একটা দেশে যারা জনগণের উপর গণহত্যা সংগঠন করেছে, গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ নিয়েও কথা বলেন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা। কি কি বিষয়ে তারা সংস্কারে হাত দেবেন, সম্পন্ন করবেন এবং কতটুকু সময়ের জন্য তারা নেবেন,
এই জন্য রাজনৈতিক অংশীজন, সিভিল সোসাইটি, আরও যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে আলাপ করে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, রোডম্যাপ চূড়ান্ত করতে হবে। এদিকে বিকেলে খুলনা প্রেস ক্লাবে সুধী সমাবেশের আয়োজন করে জামায়াত। সেখানে ছাত্র আন্দোলন সহ বিভিন্ন বিষয় তুলে ধরে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত প্রধান। দুই অনুষ্ঠানেই দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরোয়ার সহ কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। হাকডাকের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের বাজারে বিক্রি হচ্ছে বাংলাদেশের ইলিশ। পাইকারি বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে 1700 রুপিতে। খুচরা বাজারে যা 1900 থেকে 2000 টাকায় পৌঁছাবে। শুক্রবার ভোর থেকেই কলকাতার হাওড়া ফিশ মার্কেটে নিলামে বিক্রি হয় বাংলাদেশের রূপালী ইলিশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুচরা বাজারের বিক্রেতাদেরও ভিড় বাড়ে। ইলিশ আমদানিকারকরা বলছেন, শুক্রবার পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া বাজারে 55 টন ইলিশ পৌঁছেছে। শনিবার একইভাবে বাংলাদেশ থেকে আসবে আরও ইলিশ। তবে এবার তুলনামূলকভাবে একটু দেরিতে ইলিশ আসায় দাম একটু বেশি বলে জানাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। তৈলাক্ত মাছ তো টেস্টি, ওই জন্য একটা নিতাম আর কি। আগে যেরকম রেটটা কম ছিল সেরকম সেই হিসাবে টানছে না। একটু দাম কম হলে সবাই নিতে পারবে, এখন সবাই জনগণ খেতে পারবে। দামটা একটু হাই দিকে আছে কারণ মাছের ল্যান্ডিং বাংলাদেশেও খুব কম। ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন 9 সেপ্টেম্বর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ইলিশ আমদানির আবেদন জানায়। এরই প্রেক্ষিতে 3000 মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগামী 12 অক্টোবর পর্যন্ত ভারতে আসবে বাংলাদেশের ইলিশ। কূটনৈতিক টানাপোড়েন শেষ মুহূর্তে ভারতের বাজারে এখন বাংলাদেশের এই জিআই পণ্য। সকাল থেকে হাওড়ার এই ফিশ মার্কেটে দর কষাকষির মধ্য দিয়ে 1 কেজি ওজনের ইলিশের দাম উঠেছে সর্বোচ্চ 1700 রুপিতে আর সর্বনিম্ন 1400 রুপি। এখন দেখার দিন শেষে এই দাম কততে পৌঁছায়। কলকাতার অদূরে হাওড়ার ফিশ মার্কেট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। আবু অস্থির নিত্যপণ্যের বাজার। মুরগি, মাছ, সবজি সহ প্রায় সবকিছুর দামে ঊর্ধ্বমুখী। ব্যবসায়ীরা বলছেন টানা কয়েকদিনের বৃষ্টিতে কমেছে পণ্যের সরবরাহ, আর যার প্রভাব পড়েছে বাজারে। তবে ভোক্তারা বলছেন কমতির হাওয়া লাগা নিত্যপণ্যের বাজার আবার হয়েছে অস্থির। সপ্তাহ আগেও রাজধানীতে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে 170 থেকে 180 টাকা কেজিতে, আর সোনালির দাম ছিল 250 থেকে 260 টাকা। তবে আজ বিক্রি হচ্ছে যথাক্রমে 190 ও 270 টাকায়। শুধু মুরগি নয়, চড়া ডিমের দামও। বিক্রেতারা বলছেন টানা বৃষ্টিতে সরবরাহ কমেছে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত অনেক খামারে উৎপাদন বন্ধ থাকার প্রভাব পড়ছে বাজারে। বৃষ্টি বাদলের কারণে এই কারণে গাড়ি আসতে পারেনি, তো মুরগির দাম একটু বাড়তি। আগে তো ছিল 160, 70, 65 এরকম ছিল, এখন আস্তে আস্তে দিব্যি বাড়তেছে দাম। গত সপ্তাহে আমরা বড়টা 60 বেচি, ছোটটা 55 বেচি, কিন্তু এই সপ্তাহে আপনার দামটা অনেক বাইরে গেছে। ছোটটাই 55 টাকা কিনা পড়ে। এদিকে ভারতে রফতানির খবরের পর অস্থির হয়ে উঠেছে ইলিশের বাজার। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে অন্তত 200 টাকা। রুই, কাতলা, মৃগেল সহ অন্যান্য মাছও বেড়েছে 50 টাকারও বেশি। যে ইলিশ মাছ 1400, এখন সেটা 1600। আর রুই মাছ যেটা ছিল 320 বা 350, সেটা প্রায় 400 টাকা হয়ে গেছে। গত সপ্তাহে তো 100-200 টাকা বাড়ছে, বেচছে 1500 টাকা, কোন বেচছে 1650 টাকা। 50 টাকা, 60 টাকা, কোনোটা 30 টাকা, 40 টাকা এরকম মনে হলো যে বাড়তি। সবজির বাজারেও লেগেছে দাম বৃদ্ধির আগুন। দু একটি পণ্যের দাম 50-এর ঘরে থাকলেও অধিকাংশের দামই 60 থেকে 70 টাকা। সপ্তাহের ব্যবধানে মরিচের দাম বেড়েছে 50 থেকে 60 টাকা। বিক্রেতারা দায় চাপাচ্ছেন বৃষ্টি আর সরবরাহের ঘাটতির উপর। তবে দাম বৃদ্ধির লাগাম টানার দাবি ক্রেতাদের। বৃষ্টির কারণে আমি মনে করি যে সবজির কালারও খারাপ এবং দামও বেশি। রুপে কিনা 80 টাকা বেচতে 90 টাকা, এখন কিনা 70 টাকা বেচতে 80 টাকা। ভেন্ডি কিনা আমাদের 40 টাকা বেচতে 50 টাকা। মধ্যবিত্ত যারা আছে তাদের যে আয় আর বাজারের এরকম ঊর্ধ্বগতি থাকলে তারাও কিন্তু টিকে থাকতে পারবে না। এদিকে অধিকাংশ মুদি পণ্যের দর অপরিবর্তিত থাকলেও নতুন করে কেজিতে 5 টাকা বেড়েছে চিনির দাম। তবে কিছুটা কমতির দিকে রয়েছে পেঁয়াজ। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সম্ভাবনাময় হলেও আশানুরূপ সাফল্য পায়নি বাংলাদেশের পর্যটন খাত। সংশ্লিষ্টদের মতে চলতি বছরে অস্থিতিশীল পরিস্থিতি দেশের পর্যটন খাতকে পিছিয়ে দিয়েছে আরও কয়েক গুণ। ট্রাবের তথ্য, বিদেশি পর্যটক কমেছে 70 থেকে 75%। আর বিশেষজ্ঞরা বলছেন দেশের ভাবমূর্তি রক্ষা করে অর্থনীতির চাকায় গতি আনতে আসন্ন পর্যটন মৌসুমে পর্যটক আকর্ষণ করাই এখন বড় চ্যালেঞ্জ। জিন্নাতারা যশোর রিপোর্ট।
পর্যটন খাতকে দুহাত উজাড় করে দিয়েছে বাংলার প্রকৃতি। ঋতুর পালা পরিবর্তনে ভ্রমণ পিপাসুরা কখনো সমুদ্র খোঁজেন, কখনো পাহাড়, আবার কখনো হাওর। সৃষ্টিকর্তার ঢেলে সাজানো প্রকৃতিও যেন অভাগা, ভুগছে পর্যটক খরায়। আগস্ট সেপ্টেম্বর এই ফুল টাইমটাই আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত সব ফুল ফোর্সে এম্বাসিগুলি থেকে রিটার্ন করে নাই। ইন্ডিয়ার ভিসা বন্ধ আছে। ইন্ডিয়া আমাদের বড় একটা আউটবাউন্ড মার্কেট। শুধু দেশের পর্যটক নয়, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তথ্য বলছে জুলাই আগস্টের আন্দোলনকে কেন্দ্র করে কমেছে ৭০ থেকে ৭৫% বিদেশি পর্যটক। যারা এই আগামী সিজনে আসার কথা বা এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাদের বেশিরভাগই কিন্তু তারা ট্যুর ক্যান্সেল করে দিয়েছে। টোয়াব বলছে এমন সব পরিস্থিতিতে মরার উপর খাড়ার ঘা হয়ে ঝুলে আছে ট্যুর অপারেটরদের উপর আরোপ করা ১৫% ভ্যাট। যেসব দেশ আমাদের বাংলাদেশ ট্রাভেল করার ক্ষেত্রে ট্রাভেল অ্যাডভাইজারি আরোপ করেছেন লেভেল 4 এবং লেভেল 3, এগুলো সংকোচনের জন্য, এগুলো উড্রোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট দেশের সাথে যোগাযোগ অব্যাহত রাখার জন্য যত তাড়াতাড়ি সম্ভব পার্বত্য চট্টগ্রামের যে শান্তি, এই শান্তি ফিরিয়ে আনা খুবই দরকার। প্রকৃতি বরাবরই একটি সহজ সরল বিষয়, আর অর্থনীতি একটি জটিল বিষয়। তবে বাংলাদেশের অর্থনীতির জন্য বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বলা যায় আশীর্বাদ। তবে সে আশীর্বাদের শতভাগ সুফল বাংলাদেশ কখনোই উপভোগ করতে পারেনি। আর চলমান এই অস্থিতিশীল পরিস্থিতিকে কেন্দ্র করে আসন্ন পর্যটন মৌসুমে পর্যটন খাতের ধাক্কা কাটিয়ে ওঠাই সবথেকে বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের খবর। গাজা ও লেবাননে ধ্বংসযজ্ঞ চালিয়ে জাতিসংঘ ভাষণে শান্তির আহ্বান জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তেহরানকে হুঁশিয়ার করে তিনি বলেছেন, এমন কোনো স্থান নেই যেখানে তেল আবিব পৌঁছাতে পারে না। তবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে নেতানিয়াহুর এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন অনেকেই। ফিলিস্তিন ও লেবাননে হাজারো মানুষের উপর হামলার মাধ্যমে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এর মধ্যে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে শান্তির বাণী দিতে আসায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর চটেছেন অনেক বিশ্বনেতা। ভাষণ দেওয়ার জন্য নেতানিয়াহুর নাম ঘোষণা করতেই তৈরি হয় বিশৃঙ্খল পরিবেশ। এরপর অধিবেশনের সভাপতি নীরব থাকার আহ্বান জানালে নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান করে বেরিয়ে যান অনেকে। ক্রীড়াঙ্গনের ফেডারেশনগুলোকে দুর্নীতিমুক্ত রাখতে নতুন রূপরেখা তৈরি করছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এখন থেকে কোনো ক্রীড়া সংস্থাতেই ২ মেয়াদের বেশি একই পদে থাকতে পারবেন না কোনো সংগঠক। এছাড়াও সর্বস্তরের জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতি বছর ক্রীড়া সংস্থাগুলোকে আয় ব্যয়ের অডিট রিপোর্ট জমা দিতে হবে বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। কিছু ফেডারেশনে ৩০ বছর ৪০ বছর ধরে দায়িত্ব নিয়ে আছে, কিন্তু সেটার কোনো প্রোগ্রেস নেই। কোনো ফেডারেশনে কেউ ২ বারের অধিক যাতে নেতৃত্বে না আসতে পারে, এটা আমরা একটা জেনারেল গাইডলাইন হিসেবে দিব। আমাদের একটা অন্যতম লক্ষ্য আমরা ঠিক করেছি যে ক্রীড়া ক্ষেত্রকে বিরাজনীতিকরণ করা। জেনারেল গাইডলাইনে এটাও রাখবো যে প্রতি বছর প্রত্যেকটা ফেডারেশন তার সে যেই ব্যয় করে আয় এবং ব্যয়ের যে অডিট, সেই অডিট রিপোর্ট মন্ত্রণালয়ে এনএসসিতে পেশ করবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। গত ৭ সপ্তাহের মধ্যে আমাদের সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। টেকসই সংস্কার করে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। জাতিসংঘের প্রধান উপদেষ্টা বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান। দেশের ভেতরে এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে আওয়ামী লীগ, অভিযোগ বিএনপি মহাসচিবের। গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই বললেন জামায়াতের আমির। এবং আইন সংশোধন করে গুমের ঘটনায় জড়িতদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার দাবি। নিখোঁজদের দ্রুত ফিরে পেতে সরকারের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগীদের পরিবারের। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।